সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। রাশিয়া 2018 সালে বিশ্বের কাছে কয়েকটি অত্যাধুনিক অস্ত্র দেখিয়ে রাজনৈতিক ও সামরিক ম্যানুভার শুরু করে। সেখানে সবচেয়ে আলোচিত হয় KH-47M2 বা কল্পনায় ড্যাগার নামে পরিচিত কিনঝাল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অস্ত্রকে অপরাজেয় হিসেবে উপস্থাপন করেছিলেন। এমন নামকরণের পেছনে ছিল একটি কৌশলগত উদ্দেশ্য। পৃথিবীর প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যাতে কার্যহীন মনে হয় এমন একটা অস্ত্র বাজারে আনা। কিনঝাল সাধারণ ব্যালিস্টিক মিসাইলের মতো মাঝপথে হাইপারসনিক গতি অর্জন করে এবং এপার ওপার অনেক বৈশিষ্ট্যের সমন্বয় থাকে, যার ফলে এটি উল্লেখযোগ্য হুমকি হিসেবে ধরা পড়ে। কিন্তু বাস্তবে এটি কতখানি কার্যকর তা বোঝার জন্য প্রযুক্তি ব্যবহারের প্রমাণ এবং যুদ্ধক্ষেত্রের বিশ্লেষণ একসাথে প্রয়োজন। কিনঝাল নিয়ে আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। হাইপারসনিক বলতে এমন বস্তু বোঝায় যেগুলো ম্যাক 5 বা তার বেশি গতি অর্জন করে। অধিকাংশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে এই গতি পায়, কিন্তু যেটা কিনঝালকে আলাদা করে তা হলো এটি এয়ার লঞ্চড, অর্থাৎ একটি ফাইটার জেট থেকে ছোড়ার ফলে শুরুতেই এটি উচ্চ গতির বুস্ট পাওয়া যায়। MiG-31 জাতীয় দ্রুতগামী জেটের উপর থেকে ছোড়ার ফলে মিসাইলটি উচ্চতা ও গতির আশ্চর্য সুবিধা পায় এবং ফলশ্রুতিতে বেশি রেঞ্জে আঘাত করতে পারে। আরও একটি গুরুত্বের বিষয় হল এর টার্গেটেড গতিপথ। এটি সরল ব্যালিস্টিকভাবে না গিয়ে মাঝে মাঝে ম্যানুভার করে, যার ফলে প্রতিরক্ষা ব্যবস্থা লক করতে কষ্ট হয়। পাশাপাশি রাডারে ধরা পড়া তুলনামূলক কম। তাপ সিগনেচার ও গতিপথের পরিবর্তনের কারণে ইন্টারসেপ্ট করা কঠিন হয়ে পড়ে। এসব মিলিয়ে রাশিয়া কিনঝালকে হাইপারসনিক অ্যারো ব্যালিস্টিক মিসাইল বলে পরিচয় দেয়। কেন রাশিয়া এমন অস্ত্র তৈরি করল? এর পেছনে কিছু কৌশলগত কারণ ছিল। যুক্তরাষ্ট্র 2002 সালে অ্যান্টি ব্যালিস্টিক ট্রিটি থেকে বেরিয়ে আসার পর থেকে রাশিয়া ভাবতে শুরু করে যে মার্কিন ও ন্যাটো জোটের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের কৌশলগত সক্ষমতাকে সীমিত করতে পারে। থার্ড প্যাট্রিয়ট বা এইজেস ধরনের সিস্টেমগুলো নির্দিষ্ট টার্গেটে কাজ করে। যদি রাশিয়া এমন কিছু তৈরি করে যা আচমকা দিক বদলে দিতে পারে, দ্রুত গতিতে চলে এবং একের অধিক টার্গেটে আঘাত করতে সক্ষম হয়, তাহলে এসব সিস্টেমকে চ্যালেঞ্জ করা যাবে। বিশ্লেষকরা বলছেন কিনঝাল মূলত 9K-720 ইস্কান্দার এম মাটিতে লঞ্চড ক্ষেপণাস্ত্রের সংস্করণ। কিন্তু মাটিতে থেকেও এয়ার লঞ্চড করে দিলে রেঞ্জ বাড়ে, মোতায়েনের ধরন নমনীয় হয় এবং নৌ লক্ষ্যবস্তু আঘাতের সম্ভাবনা বাড়ে। সংক্ষেপে বলা যায়, এটা ডিজাইন রাশিয়াকে দ্রুত ও অনিচ্ছাকৃত দিক থেকে আঘাত করার ক্ষমতা দেয়, যা প্রচলিত স্থলভিত্তিক ইস্কান্দার থেকে সম্পূর্ণ আলাদা। কিনঝালের প্রযুক্তিগত কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল দৈর্ঘ্য প্রায় 8 মিটার, ব্যাস প্রায় 1 মিটার, চালিত ওজন প্রায় 4300 কেজি এবং চলমান পেলোড প্রায় 480 কেজি। এটি নিউক্লিয়ার বা সাধারণ উভয় ধরনের বহনক্ষম। রেঞ্জ সাধারণভাবে বলা যায় 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত, যদিও বিভিন্ন রিপোর্টে কিছু ক্ষেত্রে বেশি রেঞ্জের কথা বলা হয়েছে যখন বড় বাজেটের বিমান যেমন TU-22M3 ব্যবহার করা হলে। লঞ্চের পর এটি দ্রুত ম্যাক 4-এ পৌঁছে যায় এবং কিছু সময় ম্যাক 10 পর্যন্ত যেতে পারে। এই গতি ও উচ্চমানের কাইনেটিক এনার্জি কংক্রিট বা ভূগর্ভস্থ স্ট্রাকচারের বিরুদ্ধে খুব ধ্বংসাত্মক। কোর প্রযুক্তির মধ্যে আছে সফটওয়্যার ভিত্তিক লক্ষ্য বদলানোর ক্ষমতা। রাশিয়ার কিছু মিডিয়া রিপোর্টে বলা হয়েছে কখনো কখনো মিসাইল মাঝপথে লক্ষ্য পরিবর্তন করতে পারে বা নবায়নকৃত কোঅর্ডিনেট গ্রহণ করে। এই ক্ষমতা থাকলে শত্রুর সিস্টেমকে বিভ্রান্ত করা সহজ হয়। কিনঝাল বহনকারী প্ল্যাটফর্ম হিসাবে MiG-31K ও MiG-31I বেছে নেওয়া হয়। MiG-31 উচ্চগতির ইন্টারসেপ্টর বিমান। এটি উচ্চবেগে ও উচ্চতায় যেতে সক্ষম, যা মিসাইলকে লঞ্চের সময় বুস্ট দেয়। MiG-31 এর দ্রুতগতির কারণে ক্ষেপণাস্ত্রটি শুরুতেই একটি উচ্চগতির ভেলোসিটি পায়, ফলে রেঞ্জ ও আঘাত ক্ষমতা বৃদ্ধি পায়। 2017 সালে দক্ষিণ রুশ এভিয়েশন বেজে ট্রায়াল শুরু হয়। 2018 সালে কিছু MiG-31 কিনঝাল সহ মোতায়েন করা হয় এবং 2022-23 সালের মধ্যে কিছু বিমানের স্থায়ী টহল ও কালিনিনগ্রাদে মোতায়েন লক্ষ্য করা যায়। পরে SU-34 জাতীয় বিমানে ব্যবহার করার খবরও আসে।
যা প্রমাণ করে রাশিয়া ধীরে ধীরে প্ল্যাটফর্মে বৈচিত্র্য আনছে। রুশ ইউক্রেন সংঘর্ষে কিনঝালের ব্যবহার নিয়ে প্রাথমিক ও ভবিষ্যৎ বিশ্লেষণ দুটোই জোরালো। 2022 সালের মার্চে রাশিয়া দাবি করে যে তারা কিনঝাল ব্যবহার করে ইউক্রেনের ডেলিয়াটিন এলাকায় একটি ভূগর্ভস্থ গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। এটাই প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে কিনঝালের ব্যবহার। ভূগর্ভস্থ বা কংক্রিট প্রবিষ্ট স্টোরেজে সাধারণভাবে একটি নির্দিষ্ট ধরনের বোমা বা নর্মাল ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা কঠিন, কিন্তু উচ্চগতির কাইনেটিক এনার্জি ধারণকারী সেই বস্তু সব ধরনের বাধা ভেদ করতে পারে। এরপর 2023 সালে রাশিয়া জানায় Su-34 বিমানের মাধ্যমে কিনঝাল ছোড়া হয়েছে। এমনকি কৃষ্ণ সাগরের আকাশে স্থায়ী টহলে MiG-31 রাখা হয়েছে বলে খবর আসে। এর ফলে দেখা যায় কেবল একটি একক অস্ত্র হিসেবে নয়, কৌশলগত বার্তা হিসেবে কিনঝালের ব্যবহার হচ্ছে উচ্চমূল্যের সীমিত স্টকের অস্ত্র দিয়ে, যা গোপনীয় বা প্রকাশ্যে শক্তি প্রদর্শন করে। তবে বাজারে ও যুদ্ধক্ষেত্রে কিনঝালের অপরাজেয়তা নিয়ে বিতর্ক আছে। ইউক্রেন 2022 সালের মে মাসে দাবি করে যে তারা যুক্তরাষ্ট্রের সরবরাহিত প্যাট্রিয়ট PAC-3 সিস্টেম দিয়ে একটি কিনঝাল ধ্বংস করতে পারে। কিছু ভিডিও ফুটেজেও এই দাবিকে সমর্থন করা হয়। বিশেষজ্ঞরা বলেছেন, যদিও কিনঝাল উচ্চগতির, এটি প্রকৃতপক্ষে একটি এয়ার লঞ্চড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তার গতিপথের কিছু টার্গেট অনুমানযোগ্য এবং যথাযথ নজরদারি ও ইন্টেলিজেন্স থাকলে প্রতিরক্ষা ব্যবস্থা অ্যালার্ট হয়ে যায়। PAC-3 এবং অন্যান্য আধুনিক ইন্টারসেপ্টর সঠিক পরিবেশে কাজ করলে এমন দ্রুত বস্তু আটকানো সম্ভব। রাশিয়া অবশ্য এই দাবিকে অস্বীকার করে এবং কিছু ক্ষেত্রে অভিযোগ করে যে ইউক্রেন অতিরঞ্জিত রিপোর্ট করেছে। বাস্তবতা হলো, কিছু মিসাইল প্রতিহত হয়েছে, কিছু সফলভাবে লক্ষ্য ধ্বংস করেছে। উভয় ঘটনা ঘটেছে। ফলে বলা যায় কিনঝাল সম্পূর্ণ অনিরুদ্ধ নয়, তবে ইন্টারসেপ্ট করা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং সফলতার জন্য উচ্চমানের রাডার, রিয়েল টাইম ট্র্যাকিং এবং পর্যাপ্ত ইন্টারসেপ্টর দরকার। কৌশলগত দিক থেকে কেন কিনঝাল রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ? প্রথমত, এর রেঞ্জ ও লঞ্চিং প্ল্যাটফর্মের কারণেই ইউরোপীয় বড় শহর বা সামরিক ঘাঁটিগুলো কৌশলগতভাবে ঝুঁকির মধ্যে পড়েছে। বিশেষ করে কালিনিনগ্রাদ অঞ্চলের মতো জায়গা থেকে কম সময়ের মধ্যে আঘাত হানার সক্ষমতা রয়েছে। দ্বিতীয়ত, এয়ার লঞ্চ হওয়ায় আক্রমণের দিক ও সময়ের আগে থেকে বোঝা কঠিন, ফলে প্রতিরক্ষা ব্যবস্থাকে সার্বক্ষণিক সতর্ক থাকতে হয়। তৃতীয়ত, স্টক সীমিত হলেও একটি উচ্চমূল্যের লক্ষ্য ধ্বংসে একাধিক ছোট অস্ত্রের তুলনায় বেশি কৌশলগত প্রভাব পড়তে পারে। এই কারণে কিনঝালকে রুশ নেতা ও মিডিয়া প্রভাব প্রদর্শনের জন্য ব্যবহার করতে পছন্দ করে। তবে কিনঝালের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। উৎপাদন সীমিত, উচ্চ প্রযুক্তির অংশ ও নির্দিষ্ট ইঞ্জিন, কম্পোজিট ও চিপ সাপ্লাই দরকার। পশ্চিমা নিষেধাজ্ঞা ও বাজার সংকট এসব জিনিসে বাধা সৃষ্টি করে। MiG-31 বিমান স্বয়ং কম সংখ্যায় আছে এবং পুরনো এসব বিমানকে বিশেষভাবে রেট্রিফিট করে ব্যবহার করা খরচ সাপেক্ষ। এছাড়া কিনঝাল একটি হাইপারসোনিক গ্লাইড ভেহিকল নয়, অর্থাৎ অ্যাভানগার্ডের মতো ধারাবাহিকভাবে জটিল ম্যানুভারিং করতে পারে না। এটি একটি অ্যারো ব্যালিস্টিক ধরন, যেটি দ্রুত কিন্তু পুরো পথ জুড়ে হাইপারসোনিক গ্লাইডারের চেয়েও কম লুকানো ম্যানুভার করে। সব মিলিয়ে বলা যায় এটি গেম চেঞ্জার হিসাবে পুরোপুরি প্রমাণিত নয়। পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকরা দেখেছেন যে কিনঝালের ব্যবহার মূলত একটি মানসিক ও কৌশলগত বার্তা বহন করে। ন্যাটো বা ইউরোপের উপর চাপ দেখানো এবং নিজস্ব প্রযুক্তির সক্ষমতা প্রদর্শন করা। একই সময়ে পশ্চিমা দেশের কিনঝালের বিচিত্র ফ্লাইট প্রোফাইল, রাডার ও ইনফ্রারেড ডাটা সংগ্রহ করে ভবিষ্যৎ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের কাজে লাগাচ্ছে। এই বিশ্লেষণগুলির ভিত্তিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্র নতুন ধরনের ইন্টারসেপ্টর ও রাডার নেটওয়ার্ক উন্নয়নে তৎপর হয়েছে, যেমন গ্লাইড ফেস ইন্টারসেপ্টরস, উন্নত লং রেঞ্জ রাডার, এমনকি লেজার ভিত্তিক বর্ম বিধ্বংসী প্রযুক্তি নিয়ে কাজ ত্বরান্বিত হয়েছে। ভূরাজনৈতিক প্রভাবও প্রবল। কালিনিনগ্রাদে MiG-31 মোতায়েনের সংবাদ ইউরোপীয় নিরাপত্তা পরিবেশে ঢেউ তুলেছিল। পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলো তাদের প্রতিরক্ষা বাড়ানোয় প্রবণ হয়েছে।
জার্মানি ও অন্যান্যরা নিরাপত্তার ক্ষেত্রে নতুন অন্বেষা শুরু করেছে। রাশিয়া কেন এ ধরনের অস্ত্র প্রচার করবে তার এক অর্থ হল আন্তর্জাতিক অঙ্গনে নিজের সামর্থ্য প্রদর্শন করা। এটি অভ্যন্তরীণভাবে পুতিন শাসনকে শক্ত করার কাজে লাগতে পারে এবং বাইরের দিকে একটি শক্তিশালী ইমেজ তৈরি করে। কিন্তু সেই সঙ্গে মার্কিন ও ন্যাটো প্রতিরক্ষা তৎপরতা বেড়ে যাওয়ায় ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তি প্রতিযোগিতা আরও তীব্র হবে। চীন, ভারত ও অন্যান্য দেশ ইতোমধ্যেই হাইপারসনিক গবেষণায় আগ্রহ দেখাচ্ছে। যুদ্ধক্ষেত্রে পর্যবেক্ষণ বলে রাশিয়া কিনঝালকে সীমিত ফ্রিকোয়েন্সিতে ব্যবহার করেছে, কারণ এর সংখ্যা কম, মূল্য অনেক বেশি এবং প্রতিদিনের অপারেশনগুলোর জন্য এটি দক্ষ নয়। একাধিক ক্ষেত্রেই এটি প্রচারমূলক হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সফলতা প্রচারের মাধ্যমে প্রতিপক্ষকে মানসিক চাপ দেয়া। ডিলিয়েটিন ডিপো আঘাতের ঘটনা, যেখানে রাশিয়ার দাবি বাস্তবেই ঘটেছে, তার একটি নজির হিসেবেও পরিচিত। অন্যদিকে ইন্টারসেপ্টের কিছু ঘটনা আছে যা প্রমাণ করে কিনঝাল সম্পূর্ণ অপরাজেয় নয়। সংক্ষিপ্তভাবে বলা যায়, কিনঝাল একটি অত্যন্ত নির্দিষ্ট প্রয়োজনে ব্যবহৃত উচ্চ মূল্যের কৌশলগত অস্ত্র, যা বড় গঠনগত বা মনস্তাত্ত্বিক প্রভাব রাখতে পারে, কিন্তু সাধারণ ফিল্ড অপারেশন বা দৈনন্দিন যুদ্ধে তৈরি রাখার মতো সস্তা বা বিস্তৃত অস্ত্র নয়। সার্বিক মূল্যায়নে দেখা যায় কিনঝাল প্রযুক্তিগতভাবে উন্নত, দ্রুত এবং টার্গেটে অনন্য। কিছু ক্ষেত্রে প্রতিরক্ষা ব্যবস্থা হতাশ করতে পারে, কিন্তু উৎপাদন সীমাবদ্ধতা, ইন্টারসেপ্ট সম্ভাব্যতা এবং অপারেশনাল সীমাবদ্ধতার কারণে এটিকে অপ্রতিরোধ্য বলা যাবে না। এটি রাশিয়ার জন্য একটি প্রেস্টিজ উইপন। সবশেষে বলা যায়, কিনঝাল রাশিয়ার সামরিক কৌশলে নতুন মাত্রা যোগ করেছে, বিশেষত কৌশলগত বার্তা ও উচ্চমানের লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষেত্রে। তবে এটি গ্রস লেভেলে যুদ্ধের ধরন বদলে দিয়ে অল ডমিনেটিং অস্ত্র নয়। এটি নির্দিষ্ট পরিস্থিতিতে খুবই ক্ষতিকর, কিন্তু প্রতিহত করা অসম্ভব নয়। এখন বিশ্বের মনোযোগ সেই দিকে যে কত দ্রুত পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে এবং কিভাবে ভবিষ্যৎ হাইপারসনিক ও জ্যামিতিক প্রতিরক্ষা নকশা উন্নত করা হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।